বন্ধুরা রয়েছেন তারা মূলত বিশেষ করে আজকের দিনটা এমন একটি দিন যারা সংস্কৃতি প্রেমী মানুষ, যারা একটু কালচার নিয়ে থাকতে ভালোবাসেন, তাদের কাছে এই দিনটা খুব একটা আকর্ষণীয় স্মরণীয় দিন এবং বিশেষভাবে মনে রাখতে হয় সেই সমস্ত মানুষগুলির জন্য যাদের অবদান সমাজ সংস্কৃতিতে অনস্বীকার্য। আজ বিশ্ব থিয়েটার দিবস, বলা ভালো বিশ্ব নাট্য দিবসও। যারা আমরা শহরের দিকে থাকি তাদের কাছে থিয়েটার শব্দটা খুবই পরিচিত একটি শব্দ, কিন্তু যারা গ্রামীণ এলাকায় থাকেন তাদের কাছে থিয়েটারটা একটু কম শোনালেও সমানভাবে প্রাসঙ্গিক। আর আজকের এমন একটি দিনে আমরা আলোচনা করতে বসেছি গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে নাট্যচর্চা, এই দুটোর মধ্যে যদি মেলবন্ধন এবং তার কি সম্ভাবনা রয়েছে সেটা হলে কেমন হবে। গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে নাট্যচর্চা, মেলবন্ধন ও সম্ভাবনা, এ বিষয়ে আমরা আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিখ্যাত নাট্য গবেষক, নাট্যকার, নাট্যাভিনেতা, সেই সঙ্গে প্রতিষ্ঠাতা বীরভূম সংস্কৃতি বাহিনী ও গুরুকুল নাট্য আশ্রমের ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। সেই সঙ্গে রয়েছেন নাট্যকর্মী এবং ভবানীপুর সপ্তপদী সংস্কৃতি সোসাইটি ও ত্রিকুট কন্যা থিয়েটার স্পেসের প্রতিষ্ঠাতা সুব্রত ঘটক। সুব্রতবাবু, আপনাকেও আকাশবাণীতে স্বাগত। নমস্কার। আর রয়েছেন আমাদের মধ্যে আমাদেরই অতি পরিচিত মুখ, আপনারা যার অনুষ্ঠান গ্রাম বাংলার কথা, বিভিন্ন অনুষ্ঠানে তার বিভিন্ন গবেষণামূলক অনুষ্ঠান শুনে থাকেন, ডক্টর অঙ্কুশ দাস, নাট্য গবেষক। নমস্কার অঙ্কুশ, তোমাকেও স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা একটু আপনাদেরকে স্মরণ করাই যে আজকের বিশ্ব থিয়েটার দিবস বা বিশ্ব নাট্য দিবস, তার যদি একটু ইতিহাসটা আমরা দেখি, মূলত ৫ম শতাব্দীর শুরুর দিকে এথেন্সের অ্যাক্রোপলিসে ডায়োনিসাসের থিয়েটারে উপস্থাপিত হয়েছিল এবং থিয়েটারগুলি ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছিল এবং এগুলি এতটাই পছন্দ হয়েছিল যে দ্রুত গ্রিস জুড়ে ছড়িয়ে পড়েছিল। ১৯৬২ সালে প্রথম বক্তৃতা দিয়েছিলেন জিন ককটিয়, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, যাকে আইটিআই, এখন বিশ্বব্যাপী ৮৫টিরও বেশি স্থানে অবস্থান করছে। এবং আমরা একটু অতীতের যেভাবে চর্চা হতো এবং তার যে আকর্ষণের দিকটা দেখি, প্রথমত নাটকগুলি ৫ম শতাব্দীর শুরুতে এথেন্সের অ্যাক্রোপলিসে ছায় নির্মিত হয়েছিল এবং ভারতে নির্মিত প্রথম সিনেমা থিয়েটার হল চ্যাপলিন সিনেমা, যা এলফিনস্টোন পিকচার প্যালেস নামেও পরিচিত। চ্যাপলিন সিনেমা ১৯০৭ সালে জামশেদজি ফ্রামজি মদন দ্বারা নির্মিত হয়েছিল এবং বিশ্বের প্রাচীনতম থিয়েটার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত হল ইতালির ভিসেঞ্জায় অবস্থিত তেত্রো অলিম্পিকো বা অলিম্পিকো থিয়েটার। ১৫৮৫ সালের মার্চ মাসে এটি প্রথম প্রদর্শনীর আয়োজন করেছিল। এছাড়াও মাত্র ৮ জনের বসার জায়গা রয়েছে অস্ট্রিয়ার ক্রেমহক থিয়েটার হল এবং আপনাদের জানিয়ে রাখি এটি বিশ্বের সবচেয়ে ছোট নিয়মিত অপারেটিং থিয়েটার। ১৯৮৮ সাল থেকে আনুমানিক ইউএসডি ৬ বিলিয়ন আয়ের সঙ্গে চলমান দ্য ফ্যান্টম অব দ্য অপেরা ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্রডওয়ে শো, যা ৩৫টি দেশে ১৪০ মিলিয়নেরও বেশি লোকের কাছে ১৫টি ভাষায় এবং বিশ্বের ১৬৬টি শহরে পরিবেশিত হয়ে আসে। বিশ্বের থিয়েটার উন্মাদ শহরগুলির মধ্যে হল নিউ ইয়র্ক সিটি, যেখানে ৪২০টি থিয়েটার রয়েছে। এছাড়াও প্যারিসে রয়েছে ৩৫৩টি, টোকিওতে ২৩০টি এবং লন্ডনে ২১৪টি থিয়েটার রয়েছে। ১৯৬২ থেকে শুরু হওয়ার পর থেকে প্রতি বছর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারা থিয়েটার সম্পর্কে বিভিন্ন উক্তি করে থাকেন। সেই উক্তিগুলো আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দিবসটি কেন পালন করা হয়, তার উদযাপনের ইতিহাস বা বিশিষ্ট ব্যক্তিরা। সবার আগে যে কথাটা আমার বলতে ইচ্ছা করছে বা বলতে মনে পড়ছে এই মুহূর্তে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে নাটকে লোকশিক্ষা হয়। ঠাকুরের কথা রেস ধরে চলে যাই বিশিষ্ট কিছু ব্যক্তির কথায়, যেমন টেরেন্স মান বলেছেন, চলচ্চিত্র আপনাকে বিখ্যাত করবে, টেলিভিশন আপনাকে ধনী করবে, কিন্তু থিয়েটার আপনাকে ভালো মানুষ করে তুলবে। ফ্রান্সিস বেকন বলেছেন, কিন্তু পুরুষদের অবশ্যই জানতে হবে মানুষের জীবনের এই থিয়েটারে এটি শুধুমাত্র ঈশ্বর এবং ফেরেশতাদের দেখার জন্য সংরক্ষিত। লরেন্স অলিভিয়ার কথায় আমি বিশ্বাস করি যে একটি মহান বা ছোট শহর বা একটি গ্রামের অভ্যন্তরীণ এবং সম্ভাব্য সংস্কৃতির বাহ্যিক দৃশ্যমান চিহ্ন হলো একটি মহান থিয়েটার। এই সমস্ত বিশিষ্ট মানুষদের কথায় থিয়েটারের গুরুত্ব, তার প্রাসঙ্গিকতা এবং তার যে চর্চা, কিভাবে তারা ভালোবাসতেন, সেগুলো উঠে আসে বারবার। তাই আজকের আমাদের গ্রামীণ সংস্কৃতিতে নাট্যচর্চা এবং সেই নাট্যচর্চার মাধ্যমে কিভাবে কৃষিতে বা কৃষি কাজে উদ্বুদ্ধ করা যায় আমাদের গ্রাম বাংলার যে সমস্ত যুবক বন্ধু রয়েছেন বা কৃষক বন্ধু রয়েছে, আমরা কৃষিতে নাট্যচর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করব আমাদের মধ্যে উপস্থিত অতিথিদের মাধ্যমে। আমি প্রথমেই ডক্টর
মুখোপাধ্যায়ের কাছে, আপনার কাছে আসি একটু। এই যে থিয়েটার দিবস, আর থিয়েটারের বিভিন্ন কথা তো একটু আমি তার প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করলাম। আজকের এই বিশেষ দিন সম্পর্কে আপনি দীর্ঘদিন ধরে নাট্য গবেষক হিসেবে কাজ করছেন এবং নাট্যকার, একাধারে নাট্য অভিনেতা, সেই সঙ্গে বীরভূমের মতো এরকম যাদের মূল জায়গা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে নাট্যচর্চা করছি এবং এই নাট্যচর্চার সঙ্গে যারা জড়িয়ে আছে তারা অনেক নাট্যকর্মী যারা শুধুমাত্র নাটকটাই করে। আচ্ছা, তো আমি খুব সংক্ষেপে বিষয়টাতে আসি যে 1999 সাল থেকে এই কাজটা করতে করতে একটা সময় আমার মনে হয়েছিল যে যারা নাট্যকর্মী তারা সম্পূর্ণভাবে নাট্যকর্মীই হতে, অন্য কোথাও তার কর্ম থাকলে প্রথম বিষয় হচ্ছে তার যে কনসেন্ট্রেশন সেটা পুরোটা সে নাটকে দিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে সে একটা সরকারি চাকরি পেল, তার আর্থিক যে দায়ভার, সে তখন দলকে সাপোর্ট করতে পারলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার বাইরেও এমন অনেক নাট্যকর্মী আছে যারা বেসরকারি কোনো ফার্মে কাজ করছে, যারা টিউশন পড়াচ্ছে। তো আমি যদি এগুলোকে বন্ধ করে দিয়ে আমাদের ছেলে মেয়েদের নিয়ে এমন একটা কমিউন করতে পারি যে কমিউনে সবাই নিজের নিজের মতো করে একটা উপার্জন করবে এবং সেই উপার্জন এক জায়গায় জড়ো হওয়ার পর মাসের শেষে তার সাম্মানিক হিসেবে তারা গ্রহণ করবে, এই ভাবনাটা আমি 2005 সাল থেকে শুরু করেছি। তো 2005 থেকে 2019 পর্যন্ত নানান কাজকর্ম, মূলত নাট্যচর্চা, তার মধ্য দিয়েই আমরা গেছি এবং উপার্জনের জায়গাগুলো তৈরি হয়েছে, বিভিন্ন গ্রান্ট এগুলো এসেছে। বলতে ভালো লাগার যে বীরভূমের একটি গ্রামীণ জায়গার দল হিসেবে আমরা যখন ভারত সরকারের গ্রান্ট পেলাম, স্যালারি গ্রান্ট, সেটা একটা দৃষ্টান্ত ছিল তখন আমাদের কাছে, কারণ তখনও বীরভূমে কেউ ভাবতেও শুরু করেনি যে গ্রান্ট নিয়ে বা স্যালারি নিয়ে নাটক করা যায় বা থিয়েটারের ফুল টাইমার হওয়া যায়। কিন্তু যখন করোনা এলো, করোনার সময়ে আমার মনে হলো যে করোনা বোধহয় আমাদেরকে কোথাও একটা সদর্থক ইঙ্গিত দিচ্ছে, কিছু একটা বার্তা দিচ্ছে প্রকৃতি, যে বার্তাটা যদি আমি সদর্থক ভাবে নিই তাহলে এইরকম একটা সমস্যা সংকুল পরিবেশে আমি নতুন করে একটা কাজ শুরু করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এইরকম ক্রাইসিসে ধরুন নাটক বন্ধ হয়ে গেল, গ্রান্ট বন্ধ হয়ে গেল, তখন আমাদের ছেলেমেয়েরা করবে যারা থিয়েটারের উপর পুরোপুরি নির্ভরশীল। তখনই আমরা আলোচনা করলাম, কখনো মনে হলো একটু বড়ি করব, কখনো মনে হলো পুকুরে মাছ চাষ করব। এরকম ভাবতে ভাবতেই আমরা একটা বড় জায়গা পেলাম, 13 বিঘা জায়গা। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কৃষি চর্চার সঙ্গে নাট্য চর্চাকে জুড়ব। তার দুটো কারণ আছে। পৃথিবীর সভ্যতার ইতিহাস আপনি যদি দেখেন তাহলে সৃজনশীলতার যে অভ্যাস মানুষের, সৃষ্টিশীল ভাবনা, সেই ভাবনা সে কিন্তু এসে পেয়েছে চাষবাস থেকেই। একটা বীজকে সে মাটিতে দিচ্ছে, সেখান থেকে একটা সৃষ্টি হচ্ছে। সুতরাং পৃথিবীর সভ্যতার ইতিহাসে প্রথম বড় শিল্পী হচ্ছে চাষিরাই। মানে সেজন্য বোধহয় বলা হয় অল কালচারের মাদার কালচার হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার, একদম। তো এই একটা বিষয়। আর আমরা গ্রামের ছেলে, আমরা যারা নানা জায়গা থেকে আসছে, বিভিন্ন গ্রাম থেকে এসে নাট্য চর্চা করছে, তারা তো চাষবাস করে এরকম ঘরেরই ছেলে। তো আমরা যদি একটা জায়গায় এই চাষবাস করতে পারি, সেই ভাবনা নিয়েই আমরা তৈরি করলাম গুরুকুল নাট্য আশ্রম। 13 বিঘা একটা জায়গা আমরা নিজেরাই চাঁদা দিয়ে এই জায়গাটা কিনলাম। কেনার পর এটার নাম দিলাম কৃষি ও কৃষ্টির মিলন ক্ষেত্র। একই সঙ্গে আপনার কথাই কালচারও হবে, এগ্রিকালচারও হবে। তো সেই ভাবনা নিয়েই আমাদের ছেলেমেয়েরা এখন ওই জমিতে সারাদিন ধরে চাষবাস করে, বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে জড়িয়ে আছে, আর তার সাথে সাথে আমরা নাট্য চর্চা। মোটামুটি আপনারা কৃষিকে মূল কালচার যেটা, সেটাকে সঙ্গে সঙ্গে কৃষ্টিটাও ধরে রেখেছেন। কৃষি ও কৃষ্টি আপনাদের এটাই মূলত মেলবন্ধন, সেইভাবেই এগিয়ে চলছে এখনো পর্যন্ত। বেশ, আপনার কথায় আসবো, আরো কিছু কথা শুনবো। আমরা চলে যাই আরেকজন তরুণ নাট্যকর্মী এবং উনিও একজন প্রতিষ্ঠাতায় একটি নাট্য গ্রুপের, সুব্রত ঘটক। সুব্রত বাবু, আপনার এই যে প্রতিষ্ঠান, এটারও চিন্তা ভাবনা বা এটা প্রতিষ্ঠা করার পিছনের গল্পটা কি রকম? যেহেতু যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় থেকে আমি ধরার চেষ্টা করছি। আমরা যে অবস্থানে আমাদের নাট্য দল বিরাজ করে, সেখানে যেহেতু কৃষি নির্ভর এলাকা, সেখানে আমি দেখতাম ছোট থেকে আর কি, যারা যাত্রা করছেন তারা কৃষি নির্ভর শিল্পী, যারা লেটো গান গাইছে, যারা আলকাপ করছেন, তারা কৃষিটা সম্পূর্ণ করেই তাদের শিল্প নিয়ে বেঁচে আছে। এমনকি আজকে যখন ট্রেনে আসছিলাম তখন এক ভদ্রলোক, সে শ্রীখল বাজায়, সে আগামীকাল ফিরে গিয়ে তার 1.5 বিঘে জমিতে ইউরিয়া দিতে হবে, সে চর্চা করছিলেন। ওইটা আমাকে খুব ভাবায়। সেই সময়টা আমাদের নাট্য দল, আমরা যারা যে অবস্থানে বিরাজ করি,
এই একই বিষয় ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়ের সাথে আমি সহমত। ওই ক্ষেত্র বিশেষে আমাদেরও যেটা ঘটে অনেকটা দেখে শেখার মতো, সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়। এবং আমাদের যে প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা তারা কৃষি ঘর থেকে নির্ভর করে, যখন আমাদের অগ্রজরা কৃষিকে নির্ভর করে লোকশিল্পের প্রতি নির্যাসটুকু দিতে পারেন, তখন আমরাও স্থির করলাম যে কিভাবে কৃষিকে নির্ভর করা যায় নিজেদের শিল্পের সাথে। তো সেখান থেকে দাঁড়িয়েই আমাদের প্রথম যে কাজটি শুরু হলো, আমরা একটা জায়গা লিজ নিলাম। লিজ নিয়ে আমরা নার্সারি গঠন করলাম, যেটি একটি বড় আকারের নার্সারি। যে নার্সারিতে আমাদের ছেলেমেয়েরা প্রথম পরীক্ষামূলক অন্বেষণ করলো যে 2016 সালে। তখন দেখলাম বেশ ভীষণ ইন্টারেস্টিং বিষয়, আমার ছেলেমেয়েরা খুব ভালোবেসে কাজটা করতে পারছেন। ওদের ভালোবাসাটাই আমাকে পরবর্তীতে ভাবিয়ে তুললো যদি আমরা এই বিষয়টাতে নিজেদেরকে নিয়ে যেতে পারি। তার সঙ্গে সঙ্গে কি হলো, যেহেতু যারা ফার্মাররা আছেন, যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের কিছু অভাব অভিযোগ আছে, তাদের কিছু বিষয় তারা জানতে পারে না। এই মাধ্যমটাকে আমরা কৃষি ক্ষেত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বিভিন্ন ডিপার্টমেন্টে যখন কৃষি নির্ভর নাটক করতে পৌঁছালাম, আরো বেশি নিজেদেরকে ইনরিচ করতে পারলাম। তো এর সঙ্গে সঙ্গে যেমন নার্সারির ক্ষেত্র গড়ে উঠলো, এই গড়ে উঠতে আমাদেরও ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি একটি নাট্য দল হিসাবেই প্রতিষ্ঠা লাভ করার সঙ্গে সঙ্গে এই অনুভবের মধ্য দিয়ে যাত্রা, এবং যাত্রার পর আমরা 2019-এর শুরুর দিকে একটি বিজ্ঞাপন দিয়েছিলাম, যদি কারো কোনো পরিত্যক্ত স্পেস থাকে তাহলে সেখানে আমরা চারা গাছ লাগাতে চাইছি। বিজ্ঞাপনের সম্মত হয়ে আর কি আমাদের কিছু মানুষ আমাদেরকে রেসপন্স করেছিলেন। তো সেই রেসপন্সে আমরা গিয়ে ওখানে যখন বাগান লাগিয়ে ফেলেছিলাম, যে জায়গার নাম হচ্ছে ত্রিকুট কন্যা, সেই জায়গাতে বর্তমানে যিনি ওই জায়গাতে মালিকানা ছিলেন, তিনি আমাদের কাজে খুব বেশি খুশি হয়ে ওই জায়গাটিকে আমাদের ব্যবহার করার জন্য দিয়েছিলেন। এবং ওই গাছ লাগানোর পর থেকে ওই মাটিকে কেন্দ্র করে, ওই জায়গাটিকে কেন্দ্র করে আমাদের একটি পরীক্ষামূলক কাজ শুরু হয়ে যায়। কখনো রেশম চাষ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া, মাটি আমাদের সঙ্গ দেয়নি, কিন্তু রেশম আমার যুক্ত হয়ে আছে। বর্তমানে এখন ছেলেমেয়েরা ওখানে নিম গাছের চাষে যুক্ত আছে, নিম চাষ চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চবটি যে কনসেপ্ট, তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। মূলত যারা একদম নতুন প্রজন্ম, যারা কৃষিকে আধার করে বেঁচে থাকতে চায়, যাদের কৃষিটা মাঠে যাওয়াটা বিলাসিতা নয়, মাঠে যাওয়াটা আন্তরিকতা, যে থিয়েটার কর্মীরা বড় হতে চাইছে, তাদের ভেতরে সারাক্ষণের যে ভাবনা চিন্তা থিয়েটারকে নিয়ে, তাকে সরাসরি এগিয়ে দেওয়ার জন্য নাটক ও আমাদের কৃষির পর্যবেক্ষণ ক্ষেত্র পাশাপাশি ভাবে এগিয়ে চলেছে। মানে খুব সুন্দর চিন্তা ভাবনা থেকে ডক্টর মুখোপাধ্যায়ের মতো সুব্রত বাবু যেমন বললেন যে মূলত ওনাদের চিন্তা ভাবনায় আমাদের আজকের অনুষ্ঠানে খুবই প্রাসঙ্গিক। ডক্টর অঙ্কুশ, তোমার কাছেই আসি। আমাদের সেকশনটাই হচ্ছে ফার্ম অ্যান্ড হোম, এবং কৃষিতে এই যে নাট্য চর্চা, ডক্টর মুখোপাধ্যায় এবং সুব্রত বাবু যেমন একটা চিন্তা ভাবনা থেকে, এবং আমার একটা জিনিস খুব ভালো লাগলো ডক্টর মুখোপাধ্যায়, আমরা হয়তো করোনার করাল গ্রাসে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু প্রতিটি ধ্বংসের অন্তরিক্ষে বোধহয় একটা সৃষ্টির বার্তা রয়েছে, একদম। এবং সেটা না থাকলে বোধহয় আজকের এই যে গ্রুপগুলো, আপনাদের প্রতিষ্ঠিত যে সমস্ত গ্রুপগুলি, এগুলো বোধহয় উঠে আসতো না। ডক্টর অঙ্কুশ, একজন তরুণ নাট্য গবেষক হিসেবে তোমার এই যে পথ চলা এবং আজকের আমাদের এই যে অনুষ্ঠান, মূলত কৃষির ক্ষেত্রে নাট্য গবেষণা বা কৃষিতে যদি নাটকের চর্চা করা যায়, সেক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে বলে মনে হয়? এটার যে তাত্ত্বিক দিক, এই তাত্ত্বিক দিক নিয়ে আমার দুই অগ্রজ কিছুক্ষণ আগেই বলেছে, কিন্তু আমি যেটি বেশি করে বলতে চাইছি সেটি হচ্ছে কলকাতা শহর, কলকাতার যে থিয়েটার, সেটা মূলত প্রান্তিক জেলাগুলোকে ডমিনেট করে তার বাজেট এবং তার অর্থনৈতিক যে পরিমণ্ডল, সেই জায়গাটা থেকে। তার মানে এমনটা নয় শহর কলকাতার অর্থনৈতিক পরিবেশ থিয়েটারের জন্য খুবই ভালো, কিন্তু গ্রামের থেকে ভালো। এই যে কৃষিকে যখন আমি আমার গ্রামীণ নাট্যচর্চার সাথে যুক্ত করছি, তখন কোথাও গিয়ে আমি একেবারে গোড়াতে জলটা ঢাল। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কলকাতা, আমাদের যে থিয়েটারের ইতিহাস আমরা পড়ে এসেছি প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিকভাবে, বাংলার থিয়েটারের ইতিহাস বলতে আমরা চিরকাল কলকাতার থিয়েটারই কিন্তু পড়ে এসেছি। এর দুটো কারণ, একটা তো তথ্যের অপ্রতুলতা, আর একটা কারণ কলকাতামুখী বা নগরমুখী যে সভ্যতার প্রচলন বা কলোনিয়াল যে হ্যাংওভার, এইটা তার একটা প্রেক্ষিত বলা চলে। কিন্তু আজকে যখন বীরভূম সংস্কৃতি বাহিনী বা ভবানীপুর সপ্তপ্রদীপের মতন আরো অসংখ্য হাজারো গ্রামের যে সমস্ত নাট্য দল আজকে বাংলার নাট্য ক্ষেত্রকে সঞ্জীবিত রেখেছে, তাদের কোথাও গিয়ে অর্থনৈতিক সচ্ছলতা এবং স্বনির্ভর হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। কৃষি দিয়ে কিন্তু হওয়াটা ভীষণ সহজ, তার কারণ ওইটা আমার গ্রিপে আছে। আজকে গ্রামের কোনো নাট্য দল সে আলু পটল বিক্রি করতে যায়, অন্য কোনো ধরো ব্যবসা বা অন্য কোনো কাজে যদি সে ইনভলভ হয়, সেখানে সে যতটা না সফল হবে, কৃষি তার রুট, তার মানে সে ইনবর্ন, তার একটা বেসিক নলেজ আছে। এই কৃষি কিন্তু তাকে সেই মেজাজটা দেবে, সেই অর্থ
ঠিক সচ্ছলতা দেবে। ফলত আমি একজন তরুণ অনুজ হিসাবে আমি এটা বিশ্বাস করে আনন্দ পাই, ভরসা পাই, যে ডমিনেশনটা আজকে শহর কলকাতা করছে, অদূর ভবিষ্যতে হয়তো গ্রামীণ যে নাট্যচর্চা তাকে শহর কলকাতা বা শহুরে নাট্যচর্চা গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, ভালোবাসতে পারে, নাও পারে, কিন্তু তাকে উপেক্ষা করতে পারবে না। খুব স্বাভাবিক। এবং বলতে গেলে গ্রামের যে সমস্ত নাট্য দলগুলো রয়েছে এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, ছোট ছোট যে সমস্ত প্রতিষ্ঠান, এবং আমার ব্যক্তিগতভাবে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান রয়েছে নওজোয়ান নাট্য সংস্থা বলে, এবং সেখানে যারা তরুণ তুর্কি যারা রয়েছে তাদের কোথাও হলে একটা মনের চাহিদাটা রয়েছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র তো মনের খিদে মেটালে হবে না, তাদের একটা পারিবারিক চাহিদা রয়েছে, নিজস্ব কিছু ডিমান্ড রয়েছে। সেই জায়গা থেকে তারা যেটা করে একদম খুব আন্তরিকভাবে, শহরের যে কথাটা তুমি বললে, শহরের কথাটা, শহরে হয়তো কিছু মানুষ রয়েছে তারা ইকোনমিক ভাবে অনেক ডেভেলপ, অনেক সচ্ছল, তাদের হয়তো সময়টাও কিছু অবসরকালীন সময় একটা বিনোদনের মাধ্যম হিসেবে করছেন কেউ কেউ, আবার মুষ্টিমেয় কিছু দল রয়েছে তারা একেবারে পাকাপাকি ভাবে নাট্যকর্মী হিসেবে কাজ করছেন। কিন্তু যারা গ্রামে থাকে, এবং আমাদের আজকে যেহেতু অনুষ্ঠান গ্রামীণ যুব বন্ধুদের জন্য, যে সমস্ত বন্ধুরা গ্রামে রয়েছেন তাদেরকে যদি নাট্য চর্চা বা কৃষি এবং কৃষ্টির মেলবন্ধন ঘটাতে হয়, তাহলে বোধহয় কৃষির মধ্য দিয়েই আবার কৃষ্টিতে ফিরে আসতে হবে। ডক্টর মুখোপাধ্যায়, আপনি যে 13 বিঘা জায়গার উপরে আপনারা কৃষিকাজও করে যাচ্ছেন, আবার তার ফাঁকে ফাঁকে আপনারা কৃষ্টি করে যাচ্ছেন, কৃষিকাজের কোন দিকগুলি আপনারা মূলত আপনাদের যে সমস্ত তরুণ তুর্কি যারা রয়েছে তাদেরকে দিয়ে করাচ্ছেন বা আপনারা করছেন হাতে কলম? কৃষিকে আমি মূলত আপনাদের 3টে ভাগে বলতে পারি। একটা হচ্ছে যে সাধারণ কৃষি কাজ বলতে আমরা যা বোঝাই, অর্থাৎ ফসল ফলান, এইটা চলছে। কোন মরশুমে কি লাগাচ্ছি, কি ফসল উঠছে, সেগুলো আমি ডিটেলসে বলে দিতে পারি। যেমন এই সময়ে গ্রীষ্মকালীন ক্ষেত্রে আমরা ভেন্ডি চাষ শুরু করেছি, কিছু কুমড়ো লাগানো হয়েছে, এখনো পর্যন্ত কচু লাগানোর জায়গায় আছে। আপনারা ওই জায়গাটা প্লট ভাগ করে, একদম প্লট করে ভাগ আছে, এবং সেই জায়গাগুলোতে এই যে গ্রীষ্মকালীন ফসলগুলো, পাট শাক, পাটের শাক, এইগুলো লাগানো হচ্ছে। সবে আমাদের এখনো মাঠে কিছু গাজর থেকে গেছে, বিট গাজর, শীতকালে যেগুলো করেছিলাম, শিম চাষ হয়েছিল, ধনেপাতার চাষ হয়েছিল, পালং শাক, এগুলো আমরা শীতকালে করেছি। এটা গেল আপনার মানে ফসল ভিত্তিক যে কৃষি কাজ। আর একটা হচ্ছে গাছ, আমরা কিছু গাছ তোলার চেষ্টা করেছি, কারণ যে জায়গাটা আমরা পেয়েছিলাম সেই জায়গাটা বক্রেশ্বর নদীর ধারে, তার একটা বড় প্লট আমরা বৃক্ষরোপণের উপর রেখেছি, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে ফলের গাছ বলতে নারকেলের গাছ আমরা রেখেছি। এবং নারকেল গাছ কিভাবে করেছি, যেমন করে জায়গাটা আমরা আমাদের নাট্যকর্মীদের চাঁদার উপর ভিত্তি করেই করেছিলাম, অনুদান বা সহায়তার উপর, ঠিক তেমনি আপনি যদি আমাদের প্লটে যান দেখবেন প্রত্যেকের নামে একটি করে গাছ, অর্থাৎ তুমি একটি নারকেল গাছ দাও। আমার দলে 52 জন আছে, আপনি গুনে দেখবেন ওখানে মাঠে 52টি নারকেল গাছ খুব সুন্দর করে সারিবদ্ধভাবে। আমি অপেক্ষা করে আছি, আর 5 বছর পর যখন নারকেল ফলতে শুরু করবে তখন আমাদের নাট্যকর্মীদের ওটা একটা নিশ্চিত আয়ের জায়গা হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা কলা বাগান করা আছে, যেখানে নিয়মিত কলা চাষ হচ্ছে এবং কলার থেকে আমরা ফসলটা পাই। লেবু চাষ করেছি, লেবু আমরা নির্দিষ্ট সময়ে লেবুটা পাচ্ছি। পেয়ারা গাছ লাগানো হয়েছে, বেদানা লাগানো হয়েছে, মিষ্টি তেঁতুলের গাছ, ইঁচড় এবছর সবে এসেছে, এঁচড়টা। এই হচ্ছে গাছ, যে সমস্ত ফলের গাছ থেকে আমরা আর্ন করতে পারি সেগুলো। আর 3 নম্বর হচ্ছে পুকুর। আমরা যেহেতু হাসুলি বাঁক আমাদের একদম তার ধারেই আমরা আছি, তার ঐতিহ্য নিয়েই আছি, আমরা একটা পুকুর করেছি। ট্র্যাডিশনাল গোল যেমন পুকুর হয় ওরকম নয়, পুকুরটাকে একটু বাঁক দিয়েছি, তার উপরে একটা বড় টিলার মতো করার চেষ্টা করেছি। সেই পুকুরে আমাদের মাছ চাষ চলছে। আপনি জানেন, আপনি কৃষি কাজের সাথে মানে কিষাণ বাণীর সাথে আমি নিজেও আকাশবাণীতে যুক্ত থেকেছি দীর্ঘদিন, যে 3টে স্তরে মাছ চাষ হয়, উপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর। সেই বিজ্ঞানসম্মত ভাবেই আমরা 3টি স্তরে মাছ চাষ করছি। মানে মূলত আপনারা কৃষির উপরে জোর দিয়েছেন, দিয়ে সেটাকে বিনোদনের একটা মাধ্যম করেছেন, আবার সেখান থেকে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানসিক যে খোরাকটা সেটাও তুলে আনছেন। একদম মানে বিনোদনের জায়গাতেই আমরা নেই, আমরা খুব দায়িত্বশীল জায়গায় আছি, কারণ আমরা বিশ্বাস করি যে নাটক করাটা আমাদের দায়িত্ব। একদম উচিত ছিল রাষ্ট্রের, উচিত ছিল সমাজের তাকে প্রমোট করার। তা যখন করছে না, যতদিন না করবে, বা ওরকম কোনো নির্ভরশীলতায় নাট্যকর্মীর থাকা উচিত নয়। সুতরাং অল্টারনেটিভ কোনো একটা স্পেস থাকা দরকার, যেখানে একটা নাট্যকর্মী নিশ্চিন্তে তার অর্থনৈতিক জায়গাটা স্বাবলম্বী করে তার নাট্যচর্চাটা করতে পারবে। এর একটা সুফল, আমি আরেকটু কথা বলিনি, এর একটা সুফল হচ্ছে আপনি যখন নির্ভরশীলতার বাইরে যাবেন তখন আপনাকে দিয়ে কেউ সংলাপ বলাতে পারবে না। আপনার কলম আপনাকে যে সংলাপ লেখাতে চাইছে, আপনার নাট্যকর্মী যে কথা বলতে চাইছে, সেই কথাই বলবে তখন যখন সে জানে
যে এই কথাটা বললে আমার ভাত ডালের অভাব হবে না। একদম একদম, এটাই মূল কথা। এবারে আমি একটু সুব্রত বাবু আপনার কাছে আসি। আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় ছিল গ্রামীণ সংস্কৃত কৃষিতে নাট্য চর্চা, আপনারা যে ধরনের নাটকগুলো চর্চা করেন, যেহেতু কৃষিকাজ গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের অর্গানাইজেশনের, সেখানে কি কৃষি ভিত্তিক কোন নাটক আপনারা এখনো পর্যন্ত উপস্থাপন করেছেন? অবশ্যই। আমরা 2019-20 দিকে যে নাটকটি তৈরি করি তার নাম জয়া। জয়া আসামের একটি ধান, সেই ধানের নামকরণে নাটকটির নাম হয়। আচ্ছা। এবং বর্তমান সময়ে কৃষকদের যে ক্রাইসিস এবং তার যে উত্তরণ ঘটতে পারে যে মাধ্যমে দিয়ে, সেটি চাষির ছেলেকে হতে হবে শিক্ষিত চাষি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার মতোই চাষাকে চাষ করতে হবে শিক্ষার পদ্ধতিতে। আধুনিক বীজ বপনের পদ্ধতি, তার গুণাগুণ, বাজারি যে পদ্ধতি তার প্রতি সহায়ক হয়ে, অর্থাৎ একজন কৃষক যে গড়ে উঠতে চায় আধুনিক ভারতের কৃষি নির্ভরতার প্রতি তার যে শিক্ষা আদর্শ দিকটা বিবেচনা করে এই নাটকটি জয়া নামকরণ এই কারণেই করা হয়েছে। এই নাটকের মূল ভাবনাটাই হচ্ছে এরকম, একটা নাটক এমন মাধ্যম যে একটা প্ল্যাটফর্মে হলে খুব সহজে দ্রুততার সাথে 700,000 লোকের কাছে পৌঁছে যায়। মূল মেসেজটা হচ্ছে এরকম যে আমরা যেটা মাটির সঙ্গে সম্পৃক্ত হয়ে পারছি, মাটিকে নিয়ে প্রতিদিন আরোহণ করছি, সেইটা করতে গিয়ে যে ক্রাইসিস, যে সমস্যা মধ্য দিয়ে যাচ্ছি, সেটাই নাটককে উপজীব্য করে, অর্থাৎ আমরা কথার মধ্য দিয়ে নয় কাজের মধ্য দিয়ে বলতে চাই। আর এই বলাটাই যেমন নাটক জয়ার ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ বর্তমান কৃষি ক্ষেত্রে কৃষকদের যে অবস্থা, সেখান থেকে মুক্তির উপায় এবং কেমন করে তা ঘটতে পারে একটা পথ দেখানোর চেষ্টা মাত্র। দ্বিতীয়ত, কৃষি ক্ষেত্রে কৃষকদের যেটা বর্তমানে ভীষণ বড় সমস্যা, ন্যাড়া পুরনো, যা আপনারা জানেন। একদম, এখন এটা প্রায় দেখা যায় গ্রাম বাংলার বুকে। এখনো পর্যন্ত মানুষের মধ্যে বা কৃষকদের মধ্যে যারা চাষবাসের সঙ্গে জড়িত, এই সচেতনতা বারবার আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের থেকে তো কন্টিনিউ প্রচার করা হয়, তবুও কোথাও হলেও সচেতনতার অভাব রয়েছে। এর জন্যই আমাদের বীরভূম জেলা প্রশাসন, মূলত কৃষি দপ্তর, এডিএ ডিপার্টমেন্ট, তারা সমস্ত ব্লকে ব্লকে আমাদের সংগঠনের দ্বারা এই যে নাটকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং আমরা করে বুঝেছি, তাদের অজ্ঞতার জন্য, তাদের নির্বুদ্ধিতার জন্য এটা হচ্ছে। যদি তারা স্পেসিফিক কারণগুলো বুঝতে পারছে, বন্ধু পোকার গুরুত্ব বুঝতে পারছে এবং শারীরিক ক্ষতির কথাটা বুঝতে পেরে, তখন কিন্তু সেটা বিরত থাকে। তাই নাটককে মাধ্যম করে মূলত যেটা আমরা আমাদের হাতে কলমে শিখছি, সেই শেখাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কখনো ধানকে আশ্রয় করে তার ভাবনা চিন্তাকে ছড়িয়ে দেওয়া, কখন ধানের অবশিষ্ট অংশকে যাতে করে বিপদ না আসে আগামী প্রজন্মের কাছে, তাকে অ্যাওয়ার্ড করা, দুটো ক্ষেত্রেই আমরা কাজ করে চলেছি। এটা খুবই দরকার, যেটা মূলত আজকের আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়, যেটা যে কৃষিতে নাট্যচর্চা, নাট্যচর্চার মধ্যে দিয়ে গ্রামীণ যে সমস্ত যুবক বন্ধু রয়েছে তাদেরকে উৎসাহিত করা এবং কৃষি বিষয়ক সমস্ত জিনিসগুলো যদি নাটকের মধ্যে নিয়ে আসা যায়। বর্তমান সময়ে নাট্যচর্চা কিভাবে গ্রামীণ অর্থনৈতিক সংস্কৃতিতে প্রভাব ফেলছে, ডক্টর অঙ্কুশ, গ্রামীণ অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে, এই ব্যাপারে তুমি যদি বক্তব্য। গ্রামীণ অর্থনীতিতে নাট্যচর্চার একটা বিরাট বড় যে প্রভাব, সেটা তো আমাদের দুইজন বললেন, কিন্তু যেটার আর একটা এই সময়ে যেটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা আমার মনে হয় ভেবে দেখার মতন জায়গা আছে। সেটা হচ্ছে থিয়েটার ট্যুরিজম। এই থিয়েটার ট্যুরিজমের একটা প্রাণ কেন্দ্র বা একটা সম্ভাবনাময় ক্ষেত্র কিন্তু এই সমস্ত গ্রামগুলো হতে পারে, যেখানে এই ধরনের থিয়েটার স্পেস আছে এবং এই ধরনের সম্ভাবনা সেখানে কিন্তু বিপুল। এবং সেখানে যেমন আমাদের একটু কনসাস থাকতে হবে, তার কারণ সব সংস্কৃতি তো আমাদের জন্য মঙ্গল নয়, এবং যেহেতু বীরভূমে থাকি, শান্তিনিকেতনের অত্যন্ত কাছে, তাই পর্যটন কেন্দ্রের কুপ্রভাব কি হতে পারে সেইটা সম্বন্ধে আমরা সচেতন, ফলত সেটাও আমরা বুঝতে পারছি। এই থিয়েটার ট্যুরিজমের ফলে যেমন লোকাল হিস্ট্রিকে আমরা বুস্ট করতে পারবো, ঠিক সেই রকমই লোকাল ইকোনমি, লোকাল মার্কেটকেও আমরা কিন্তু সেখানে ইনভলভ করাতে পারবো। পাশাপাশি লোকাল হিস্ট্রি এবং লোকাল মার্কেট যখন এক জায়গাতে আসবে, তখন কিন্তু আমার গ্রামের মানুষের যে দেখার যে অভ্যাস, দেখার যে পরিধি, সেটা কিন্তু অটোমেটিকলি বাড়বে এবং তখন আমাকে আর ওই মিডিয়ার পন্থী হয়ে বা ফেসবুকের উপরে নির্ভর থাকতে হবে না। আমি আজও বিশ্বাস করি শিল্প সব থেকে বড় প্রচার মাধ্যম হচ্ছে মানুষ। সেই প্রচারটা কিন্তু তখন মানুষের মুখে মুখে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এই থিয়েটার ট্যুরিজমের ফলে কৃষির পাশাপাশি আর একটা বিকল্প অর্থনৈতিক যে সুরাহার জায়গাটা বা স্বাবলম্বী জায়গাটা, সেটাও কিন্তু এই গ্রামীণ ক্ষেত্রে যারা নাট্যচর্চা করছে, নাট্যকর্মী, তাদের আসতে পারে। খুব ভালো প্রস্তাব এবং বলতে গেলে খুব ভালো একটা চিন্তা ভাবনার কথা অঙ্কুশ আমাদেরকে বললো। এবং যারা গ্রামীণ এলাকায় যারা যে সমস্ত আমাদের বন্ধুরা থাকেন, তারা নিশ্চয়ই গ্রাম বাংলার মধ্যে রয়েছেন, কৃষিকাজ নিয়ে থাকেন এবং তাদের একটা বিনোদনের মাধ্যম কখনো কখনো নাট্য চর্চা করেন।
তবে নাট্য চর্চার মধ্য দিয়ে আপনারা বারবার চেষ্টা করুন কৃষি তুলে আনার কথা, কৃষিতে বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়গুলো এখনো পর্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে যে সচেতনতার অভাব রয়েছে সেগুলোকে যাতে সচেতন করা যায় সেই রকম কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের নাটকের মধ্যে তুলে আনুন। আপনারা যারা আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবার কাছে আমাদেরও একটাই বার্তা বা একটা অনুরোধ বলতে পারেন, আপনারা যারা নাট্য চর্চা করছেন, উজ্জ্বলবাবু বা সুব্রতবাবু এবং নাট্য গবেষক ডক্টর অঙ্কুশ, আপনারা যারা ছিলেন আজকের, আপনাদের কাছে এটাই বার্তা, আপনাদের মধ্যে থেকে আরো পশ্চিমবঙ্গে তথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, নাটকের মধ্য দিয়ে কৃষি বিষয়ক বিভিন্ন ভাবনা চিন্তা আরো ছড়িয়ে পড়ুক এবং মানুষ যারা উদ্বুদ্ধ হোক যে নাট্য চর্চা করে আপনারা যেমন করছেন আরো কিছু মানুষ তারা উদ্বুদ্ধ হোক যে নাট্য চর্চা করেও আমরা